ভারত আর রাশিয়ার মধ্যে এমন একটা সামরিক চুক্তি হয়েছে যা বিশ্বজুড়ে ক্ষমতার খেলাটাকেই নতুন করে সাজাতে বসেছে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই চুক্তিটা শুধু দুটো দেশের সম্পর্ককেই নতুন পথে চালিত করছে না, বরং পুরো ভূরাজনৈতিক মঞ্চকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো আসল প্রশ্নটা ঠিক এখানেই। এই যে পুরনো বন্ধুত্বকে আবার নতুন করে ঝালিয়ে নেওয়া হচ্ছে, এটা ২১ শতকের বিশ্ব রাজনীতির জন্য ঠিক কী মানে বহন করে? এটা কি শুধু একটা সাধারণ প্রতিরক্ষা চুক্তি, নাকি এর পেছনে আরও গভীর কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? চলুন এই কৌশলগত সমীকরণের গভীরে যাওয়া যাক। দেখুন, এই নতুন চুক্তিটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। এর ভিত্তি তৈরি হয়েছে কয়েক দশক ধরে, যা সময়ের সাথে সাথে অস্ত্র বাণিজ্য থেকে শুরু করে জ্বালানি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে। এই টাইমলাইনটা দেখলে ভারত রাশিয়ার সম্পর্কের গভীরতা আর বাস্তববাদী চরিত্রটা খুব ভালোভাবে বোঝা যায়। সেই ৬০-এর দশক থেকে মস্কো নয়াদিল্লির জন্য একটা নির্ভরযোগ্য অস্ত্রের উৎস। আবার দেখুন, খুব সম্প্রতি ইউক্রেন যুদ্ধের পর যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছিল, ভারত কিন্তু সেই চাপ উপেক্ষা করে মস্কো থেকে তেল কেনা চালিয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন সম্পূরক শুল্কও বসিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও এই সম্পর্ক অটুট থেকেছে, আর তারই চূড়ান্ত পরিণতি হল এই নতুন সামরিক চুক্তি। আচ্ছা, তো চলুন এখন এই চুক্তির ভেতরে একটু ঢু মারা যাক। এর শর্তগুলো কি আর সেগুলো ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। চুক্তিটার আনুষ্ঠানিক নাম হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট। নামটা বেশ গালভরা হলেও এর মানেটা বেশ সহজ। সোজা কথায় এই চুক্তির ফলে ভারত ও রাশিয়া একে অপরের সামরিক ঘাঁটিগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। মানে লজিস্টিক্স, মেরামত বা রসদ সরবরাহের জন্য এক দেশ অন্য দেশের বেস ব্যবহার করতে পারবে, যা তাদের সামরিক বাহিনীকে নিজ সীমানার বাইরে অনেক বেশি সক্রিয় করে তুলবে। এখন আসল কথায় আসা যাক। সংখ্যাগুলো দেখুন। এই চুক্তির আওতায় দুই দেশই একে অপরের ভূখণ্ডে ৩,০০০ পর্যন্ত সেনা মোতায়েন করার অনুমতি পাবে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, একটা বিশাল কৌশলগত পদক্ষেপ। শুধু সৈন্যই নয়, এর সাথে আরও থাকছে ১৫টা সামরিক বিমান মোতায়েন করার সুযোগ। এর মধ্যে ৫টা হবে ফাইটার জেট আর ১০টা অন্যান্য সামরিক বিমান। বোঝাই যাচ্ছে আকাশপথেও প্রভাব বিস্তারের একটা পরিষ্কার পরিকল্পনা রয়েছে। আর এই পুরো ব্যবস্থাটা প্রাথমিকভাবে ৫ বছরের জন্য করা হয়েছে। এই সময়সীমা এটাই স্পষ্ট করে দেয় যে এটা কোনো স্বল্পমেয়াদী বোঝাপড়া নয়, বরং একটা দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ। চলুন এবার তাহলে দেখি এই চুক্তিটা কিভাবে গোটা বিশ্বের কৌশলগত মানচিত্রটাকেই নতুনভাবে আঁকতে চলেছে। কারণ এর প্রভাব শুধু ভারত বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা নিশ্চিত। দেখুন, এখানে লেনদেনটা কিন্তু একেবারে পরিষ্কার। রাশিয়ার মাধ্যমে কি পাচ্ছে? তারা পাচ্ছে ভারত মহাসাগরের সরাসরি প্রবেশের এমন এক সুযোগ যা তাদের আগে কখনো ছিল না। এর ফলে রুশ নৌবাহিনী আর বিমান বাহিনী এশিয়ার গুরুত্বপূর্ণ জলসীমায় দীর্ঘ সময় ধরে তাদের উপস্থিতি বজায় রাখতে পারবে। আর ভারত কি পাচ্ছে? ভারত পাচ্ছে আর্কটিক অঞ্চলে কৌশলগত অ্যাক্সেস। ভ্লাদিভস্তক থেকে মুরমানস্ক পর্যন্ত রাশিয়ার বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে ভারত তার বহুদিনের একটা স্বপ্ন পূরণ করতে চলেছে, বিশ্বমঞ্চে নিজের সামরিক প্রভাব আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করা। আর এই চুক্তির সবচেয়ে বড় কৌশলগত দিক কোনটা জানেন? এটা সরাসরি বেইজিংয়ের জন্য একটা চ্যালেঞ্জ। আর্কটিক অঞ্চলে ভারতের এই নতুন উপস্থিতি ওই অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। এতে ক্ষমতার ভারসাম্যে একটা নতুন মাত্রা যোগ হতে চলেছে। তবে সবকিছুরই তো একটা অন্য পিঠ থাকে, তাই না? এই চুক্তিটা ভারতের জন্য যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি পশ্চিমা মিত্রদের সাথে তার সম্পর্কে একটা নতুন উত্তেজনার জন্মও দিতে পারে। দেখুন, ভারতের তো আমেরিকার মতো পশ্চিমা দেশগুলোর সাথেও প্রতিরক্ষা চুক্তি আছে, কিন্তু সেই চুক্তিগুলো মূলত লজিস্টিক সাপোর্টের মধ্যেই সীমাবদ্ধ। রাশিয়ার সাথে এই চুক্তিটা কিন্তু একদমই অন্য লেভেলের। এই প্রথমবার ভারত তার নিজের মাটিতে অন্য কোনো বিশ্বশক্তিকে সরাসরি সৈন্য মোতায়েনের অনুমতি দিচ্ছে। এটা ভারতের চিরাচরিত জোট নিরপেক্ষ নীতি থেকে একটা বিরাট পরিবর্তন। আর এই টেনশনের ব্যাপারটা কিন্তু নতুন না। মনে করে দেখুন, মস্কোর সাথে ভারতের এনার্জি ডিলের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল। তারা অতিরিক্ত শুল্ক বসিয়েছিল, তাই এটা সহজেই অনুমান করা যায় যে এই সামরিক চুক্তি পশ্চিমা দেশগুলোর সাথে কূটনৈতিক মতপার্থক্য আরও বাড়িয়ে তুলতে পারে। তো সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম? এই যে ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, এখানে ভবিষ্যতের জন্য কি ভাবা উচিত? পরবর্তী পদক্ষেপ কি হবে? এখন পলিসি মেকারদের সামনে এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
যখন পুরনো জোটের সমীকরণ বদলে যাচ্ছে আর নতুন জোট তৈরি হচ্ছে, তখন এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি আর স্থিতিশীলতা বজায় রাখার জন্য ঠিক কোন ধরনের নতুন পলিসি আর স্ট্র্যাটেজি নেওয়া দরকার? শেষ কথা হল, এই চুক্তিটা শুধু ভারত রাশিয়ার সম্পর্কের একটা নতুন অধ্যায় নয়, এটা আসলে একটা অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত। বিশ্ব আর পুরনো সাদাকালো ব্লকের রাজনীতিতে আটকে থাকছে না। দেশগুলো এখন নিজেদের কৌশলগত স্বার্থে অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠছে এবং প্রয়োজন অনুযায়ী একাধিক জোট তৈরি করছে। আর এই বহুস্তরীয় জোটের বাস্তবতাই হয়তো আগামী দিনের নতুন বিশ্ব ব্যবস্থার মূল চালিকা শক্তি হতে চলেছে।